হৃদমায়ের প্রেমগাথা লিখেছেন রেক্তা ইসলাম মায়া। খানবাড়ি জুড়ে এখন উৎসবের আবহ। নিহাল খানের বিশাল জয়। ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই গোটা এলাকা যেন আনন্দের ঢেউ লেগেছে। পাড়ায় পাড়ায় বাজছে বিজয়ের গান, চলছে মিষ্টি মুখ, আর সবার মুখে একটাই নাম, নিহাল খান। এই উৎসবের মাঝে হৃদ উপস্থিত। গত 2 দিন ধরে বাবার নির্বাচনের ব্যস্ততায় সে বাড়ি ফিরতে পারেনি, আর না মায়ের সঙ্গে কথা হয়েছে। এই জনাকীর্ণ কোলাহলে হৃদের একটাই লক্ষ্য ছিল, সবকিছু যেন সুষ্ঠুভাবে হয়। হলেও তাই। হৃদের দৃঢ়তার ফল সুষ্ঠু নির্বাচন এবং বিশাল জয়ের মাধ্যমে নিহাল খান রাজনৈতিক ময়দানে নিজের অবস্থান আরও গাঢ় করেছে। জয়ের উল্লাসে দিন শেষে ধরণীতে রাত নেমেছে। খানবাড়ির পুরুষদের একে একে ক্লান্তিতে বাড়িতে ফিরতে দেখা গেল। রাত তখনও মধ্যাহ্নে। হৃদকে তখনও বাড়ি ফিরতে দেখা গেল না। খানবাড়ির উৎসবের কোলাহল তখনও পুরোপুরি থামেনি। নিহাল খানের বিপুল জয়ের রেশ কাটতে না কাটতেই পরদিন তার শপথ গ্রহণের বার্তা শোনা গেল। খুব স্বাভাবিকভাবেই শপথ পাঠের জন্য ওনাকে ঢাকা যেতে হবে। কিন্তু এই আনন্দের মাঝেও সুফিয়া খান ভাবাবেগহীন। ওনার রাজনৈতিক মহল পছন্দ নয়। সে 15 বছর আগে নিহাল খান সুফিয়া খানকে ছেড়ে রাজনৈতিক জগৎকে বেছে নিয়েছিলেন বলেই তিনি আত্মসম্মান নিয়ে এক কাপড়ে স্বামীর ঘর ছেড়েছিলেন। আজও নিহাল খান সেই পথেই হাঁটছেন। নিহাল খানের জয়ের উল্লাস সাক্ষী দেয় যে সুফিয়া খান আরও একবার নিহাল খানকে রাজনীতির কাছে হেরে গেছেন। যদিও নিহাল খান আজকাল প্রকাশ করছেন যে তিনি সুফিয়া খানকে সঙ্গী হিসেবে চাইছেন, তবুও সুফিয়া খানের গুরুত্ব নিহাল খানের জীবনে তার রাজনীতির পরেই আসে। সেখানে সুফিয়া খান স্ত্রী হিসেবে স্বামীর বাড়িতে নিহাল খানের জীবনে থাকাটা মূল্যহীন। ব্যক্তিত্ব সম্পন্ন সুফিয়া খান আজও নিহাল খানের জয়ে নীরব দর্শক হলেন। জয় শেষে তিনি এবার নীড়ে ফিরতে চাইছেন। 15 বছর আগে তিনি যেমন এক কাপড়ে এই বাড়ি ত্যাগ করেছিলেন, আজও তিনি একই নীরব বিদ্রোহ নিয়ে বাড়ি ছাড়তে প্রস্তুত হলেন। কিন্তু বিপত্তি ঘটল মায়াকে নিয়ে। সকাল থেকে রাতভর মায়াকে সুফিয়া খানের পেছন পেছন ঘুরঘুর করতে দেখা যাচ্ছে সর্বক্ষণ। সে ইতিমধ্যে খানবাড়ির সদস্যদের মাঝে শাশুড়ির ন্যাওটা পুত্রবধূ হিসেবে বেশ খ্যাতি লাভ করেছে। তবে শ্বশুরের জয়ের উল্লাসে বিমোহিত মায়া তখনও সুফিয়া খানের বাড়ি ত্যাগের করার মনোভাব ঠাহর করতে পারেনি। সুফিয়া খান যখন রাতের মধ্যভাগে খানবাড়ি ছাড়তে প্রস্তুত হলেন, তখনই মায়ার টনক নড়ল। মুহূর্তেই হইচই করে কেঁদে কেটে সুফিয়া খানকে জাপটে ধরতে একে একে সকলের মধ্যে সুফিয়া খানের বাড়ি ছাড়ার বিষয়টি নিয়ে হইচই পড়ে গেল। উল্লাসে মেতে থাকা পরিবেশ মুহূর্তেই বিষাদে পরিণত হলো। খানবাড়ি ভর্তি মানুষ সুফিয়া খানকে ঘিরে উঠে দাঁড়ালো। সকলের একই বক্তব্য, সুফিয়া খানকে থেকে যাওয়ার জন্য আহাজারি করে। হেনা খান, আরাফ খান, মায়া সহ সকলেই পথ আটকে দাঁড়াতেই শক্ত সুফিয়া খান বিরক্তিতে কপাল কুঁচকালো। মায়া তখন ওনাকে জাপটে ধরে কাঁদছে, যেতে দেবে না বলে। এই ব্যাপারটা তিনি বেশ অতিষ্ঠ। ওনার পিছন পিছন মায়াকে সর্বক্ষণ ঘুরঘুর না করলে হয়তো এতক্ষণে তিনি নিশ্চুপে চলে যেতে পারতেন। মায়ার জন্য সকলের দৃষ্টি ভিড়ল। সবচেয়ে বড় কথা হলো, ওনার বয়োজ্যেষ্ঠ শ্বশুর শাশুড়ি সুফিয়া খানের পথ আটকে দাঁড়িয়েছে। বিরক্ত সুফিয়া খান নিজের আশপাশের সকলের ভিড় দেখে মায়াকে খানিকটা ধমকের স্বরে বলল, মায়া ছাড়ো, লেট হচ্ছে আমার। সুফিয়া খানের শক্ত গলায় মায়া ডুকরে কেঁদে উঠে বলল, প্লিজ আম্মু, আমাদের ছেড়ে যাবেন না। আমরা সবাই আপনাকে ভীষণ ভালোবাসি। প্লিজ আমাদের সঙ্গে থেকে যান না আম্মু। মায়ের কথায় সুফিয়া খান ও উপস্থিত সকলের দিকে এক পলক দৃষ্টি বোলালো। সকলেই কেমন অসহায় দৃষ্টিতে। ব্যাপারটা তিনি বেশ অস্বস্তি বোধ করে মায়াকে তিনি
ন্যায় শক্ত গলায় বলল, আমি বিরক্ত হচ্ছি মায়া, ছাড়ো। সুফিয়া খানের কথায় মায়া হাতের বাঁধন আরো দৃঢ় করলো, শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি ছাড়বো না আম্মু, আপনি বিরক্ত হলে ছাড়বো না। আপনি হিনা গোটা খানবাড়ির শূন্য। প্লিজ আম্মু, আমাদের ছেড়ে যাবেন না। মায়ের কথায় খানবাড়ির সকলে সম্মতি জানালো। অস্থির উত্তেজিত ভঙ্গিতে সুফিয়া খানকে বোঝাতে চাইল এক একজন। সকলের হইচই সুফিয়া খান যেমন বিরক্ত তেমনি অস্বস্তি বোধ করলেন। এর মাঝে আরাফ খান পরিস্থিতি বুঝে হাতের লাঠিতে ভর করে এগিয়ে এসে সুফিয়া খানের মুখোমুখি হয়ে দাঁড়াতে দাঁড়াতে বেশ গম্ভীর মুখে বললেন, তুমি কি সত্যি চলে যেতে চাও সুফিয়া? আরাফ খানের কথায় সুফিয়া খান ঘাড় ঘুরিয়ে আরাফ খানের দিকে তাকালেন। সোজা সাপটা উত্তরে বললেন, জি বাবা। সুফিয়া খানের উত্তরে ভারী দীর্ঘশ্বাস ফেলে আরাফ খানের সম্মতি দিতে দিতে বলল, বেশ, তোমার কথাই রইল সুফিয়া, তোমাকে আর কেউ বাধা দেবে না এই নিয়ে। অনেক তো হলো এইসব, আর কতদিন চলবে? তুমি আর নিহাল, তোমরা কেউই ছোট নও। তোমাদের ছেলেরা বড় হয়েছে, তাদের বিয়ে দিয়ে ঘরে বউ এনেছো, তারপরও তোমাদের মনোমালিন্য শেষ হলো না। আমরা বুড়ো মানুষ, আজ বাদে কাল মরে যাব। আমাদের চিন্তা তোমাদের করতে হবে না। মানুষ বুড়ো হয়ে গেলে তাদের দাম এমনি থাকে না। তোমাদের স্বামী স্ত্রীর কাছেও আমাদের গুরুত্ব কখনোই ছিল না। তোমরা শুরু থেকে তাই করেছো যেটা তোমাদের মনে চেয়েছে। দীর্ঘ 15 বছর তোমাদের দুইজনের পেছনে ছুটতে আজ আমরা ক্লান্ত। শেষ বয়সে এসে এবার আমরাও শান্তিতে মরতে চাই। তুমি যেহেতু খানবাড়িতে থাকতে চাচ্ছ না, তাহলে আমাদেরও তোমাদের সাথে নিয়ে যাও। গোটা 15 বছর তোমাকে ছাড়া নিহালের সঙ্গে কাটালাম, বাকি যে কয়টা দিন বাঁচবো তোমার সঙ্গেই কাটাবো ভাগাভাগি করে। আমি আর তোমার শাশুড়ি দুইজনে আজ তোমার সাথে খানবাড়ি ছাড়বো এক কাপড়ে, চলো। আরাফ খানের কথায় তৎক্ষণাৎ হেনা খান সম্মতি দিলেন সুফিয়া খানের সঙ্গে যাবেন বলে। এর মাঝে মায়াও সাহস পেয়ে হইচই করে ভেজা চোখে বলল সেও যাবে। মায়ের কথার মাঝে গোটা খানবাড়ির সদস্যরা হইচই করে উঠল সুফিয়া খানের সঙ্গে যাবেন বলে। আরাফ খানের 2 কন্যা, তাদের ছেলে মেয়ে সবাই একত্রে সম্মতি দিতেই সুফিয়া খান সকলের দিকে তাকালেন। আজ ওনাকে আটকাতে পুরো খানবাড়ি দাঁড়িয়ে। সকলেই খানবাড়ি ছাড়তে প্রস্তুত, অথচ সুফিয়া খানকে নয়। ঠিক যেভাবে নিহাল খান সুফিয়া খানকে 15 বছর আগে ছাড়তে প্রস্তুত ছিলেন, কিন্তু রাজনীতি নয়। সুফিয়া খান নিজের কথা অটল থেকে আরাফ খানের উদ্দেশ্যে বলল, আপনারা আমার সাথে যেতে চাইলে যেতে পারেন, এতে আমার কোনো সমস্যা নেই বাবা, কিন্তু তারপর আমার পক্ষে খানবাড়িতে থাকা অসম্ভব। সুফিয়া খানের কণ্ঠে স্পষ্ট বিরক্তি। হৃদের অনুরোধে তিনি নির্বাচন পর্যন্ত খানবাড়িতে ছিলেন, কিন্তু এখন নির্বাচন শেষ, ওনার এখানে থাকার আর কোনো কারণ নেই। যে প্রেক্ষিতে তিনি চট্টগ্রামে ছুটে এসেছিলেন সেটি সম্পূর্ণ মিথ্যা ছিল। মায়া আর রাদিফের সাজানো মিথ্যা নাটকে তিনি আরো অনেক আগেই ধরে ফেলেছিলেন। তখন তিনি চলে যেতেন, কিন্তু হৃদের অনুরোধে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রয়ে গেছেন। সুফিয়া খান যখন আরো কিছু বলবেন, তার আগেই শোনা গেল নিহাল খানের ক্লান্তময় সুর। ঠিক আছে সুফিয়া, তুমি থাকতে না চাইলে কোনো সমস্যা নেই। পুরো খানবাড়ির জায়গা যখন তোমার ঘরে হবে, তখন আমার একা মানুষের জায়গাও তোমার বাড়িতে হবে। তুমি থাকতে না চাইলে আমরা সবাই তোমার বাড়িতে গিয়ে থাকবো, তারপরও তোমার সঙ্গেই থাকবো। নিহাল খানের হঠাৎ কথায় সকলে ঘাড় ঘুরিয়ে তাকালো দরজার দিকে, যেখানে নিহাল খানের সঙ্গে আয়ান রাদীপ দুইজনেই দাঁড়িয়ে থমথমে মুখে নিহাল খানের দিকে চেয়ে। এই অসময়ে নিহাল খান এমন কথা বলবে কারোর ধারণাতেই ছিল না। সকলেই হতবাক, কিন্তু তীক্ষ্ণ সুফিয়া খান কপাল কুঁচকে তাকালো নিহাল খানের দিকে। এর মাঝে নিহাল খান এগিয়ে এসে সকলের সঙ্গে দাঁড়ালেন, তিনিও সুফিয়া খানের সঙ্গে খানবাড়ি ছাড়বেন বলে। পরিস্থিতি যখন বেশ থমথমে, তখনই খানবাড়িতে প্রবেশ করল হৃদ। গম্ভীর হৃদের বিগত 2 দিনের ছোটাছুটি করে
ছুটাছুটি আর মাথা ব্যথায় দুই চোখ রক্তিম হয়ে আছে। এর মাঝেই মা বাবার সঙ্গে পারিবারিক কোলাহলের বিষয়টা তার কানে এসেছে। মূলত এর জন্যই তার এখন বাড়ি ফেরা। হৃদ এক পলক মায়ের দিকে তাকালো। সুফিয়া খানকে জড়িয়ে মায়া হৃদের দিকে তাকিয়ে। হৃদের তাকানোতে খুব স্বাভাবিকভাবে চোখাচোখি হলো দুইজনের। ক্লান্তিময় মুখ আর রক্তিম চোখে হৃদকে বেশ অন্যরকম দেখালো। হৃদের অসুস্থতা তার চোখে মুখে প্রকাশ পাচ্ছে। হৃদ মায়ের মুখ থেকে দৃষ্টি সরিয়ে সুফিয়া খানের দিকে তাকাতেই আবারও চোখাচোখি হলো মায়ের তীক্ষ্ণ দৃষ্টির সঙ্গে। হৃদের অসুস্থতার বিষয়টা চট করে সুফিয়া খান বুঝে গেলেন। হৃদ শান্ত গলায় সুফিয়া খানের উদ্দেশ্যে বলতে লাগলো, শেষ একটা সুযোগ সবাই ডিজার্ভ করে আম্মু। সবসময় সব জায়গায় আত্মসম্মান বজায় রাখতে নেই। আপনজনদের কাছে আত্মসম্মান নয়, ভালোবাসা রাখতে হয়। এটা তোমার দেওয়া একটা শিক্ষা। আজ বাবার পাশে কেউ নেই, সবাই বাবাকে একা করে তোমার সম্মানে পুরো খানবাড়ি দাঁড়িয়ে। আমার মনে হয় এবার তোমার তাদের শেষ একটা সুযোগ দেওয়া উচিত। পুরো খানবাড়ি নিশ্চুপ দাঁড়িয়ে হৃদের কথায় নীরব সম্মতি জানালো। সুফিয়া খান নিজেও নিশ্চুপ। হৃদ কিছু বললে যে সুফিয়া খান শুনবে সেটা সবাই জানে, সেজন্যই সকলে চুপ থেকে হৃদকে বলার সুযোগ দিল। হৃদ পুনরায় একইভাবে বলল, আমার জীবনে দেখা উত্তম নারী তুমি। তোমার হাত ধরে অনেক কিছু শিখেছি। একটা পরিবার সংসার কিভাবে সামলাতে হয় সেটা তোমার থেকে ভালো এখানে কেউ জানে না। এইসব পারিবারিক কোলাহল আর ভালো লাগছে না আম্মু। তোমাদের বিচ্ছেদের ভাঙন আমরা দুই ভাই গোটা 15 বছর পার করেছি। এবার না হয় শেষটা সুন্দর হোক, নিজেদের জন্য না হয় আমাদের জন্য থেকে যাও। দ্বিতীয়বার তোমার অযত্ন কেউ করবে না, ভরসা রাখো। হৃদের কথায় সুফিয়া খানের মাঝে নমনীয়তা দেখা গেল। হৃদ কখনোই এমন নরম সুরে ওনার কাছে কোনো কিছু নিয়ে আবদার করেনি। বাবা মায়ের বিচ্ছেদ নিয়েও কখনো কথা বলেনি। এই প্রথম হৃদ কিছু বলল বাবা মায়ের বিচ্ছেদ নিয়ে। সুফিয়া খান কি নিজের জেদ বজায় রাখতে গিয়ে ওনার সন্তানদের কষ্ট দিয়েছেন এতকাল? এই জন্যই রাদীপ বারবার আবদার করতো বাবা মায়ের কাছে একত্রে হয়ে যাওয়ার। এজন্যই কি রাদীপ বারবার আবদার করতো বাবা মার কাছে একত্রে হয়ে যাওয়ার? সুফিয়া খান নিজের ব্যক্তিগত জীবনে আলোচনা করতে না চেয়ে সরাসরি হৃদের অসুস্থতা সম্পর্কে জানতে চেয়ে বলল, তুমি কি অসুস্থ হৃদ? হৃদ বুঝতে পারল সুফিয়া খান হৃদের কথা মেনে তিনি খানবাড়ি ছেড়ে যাবেন না। তাই হৃদও মায়ের কথায় সম্মতি দিয়ে অল্প উত্তরে বলল, একটু। সুফিয়া খানের কঠিন মুখটা অবশেষে নরম হলো। এতক্ষণ যে সুফিয়া খান ছিল দৃঢ় প্রতিজ্ঞ অনমনীয়, সেই নারী যেন নিমিষেই বদলে গেলেন। হৃদের কপালের শিরাগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। চোখের কোণে ক্লান্তি আর লালচে আভা। একজন মা সবসময় সন্তানের মন পড়তে পারে। তাই তিনি মায়ের উদ্দেশ্যে বললেন, হৃদকে রুমে নিয়ে যাও মায়া। মায়া এতক্ষণে সুফিয়া খানকে ছেড়ে পাশে সরে দাঁড়িয়েছিল। হৃদের অসুস্থতা মায়ের চোখেও পড়েছে। মায়া ব্যাপারটা নর্মাল মনে করলেও হৃদের অসুস্থতার বিষয়টা ছিল জটিল। হৃদের মাথায় পরপর 2টো সার্জারি হয়েছিল অ্যাক্সিডেন্টের ফলে। তার নিয়মিত মেডিসিন চলে। চেকআপের জন্য লন্ডনে যাওয়ার কথা ছিল, কিন্তু হৃদের সেই জেদ করে লন্ডন থেকে বাংলাদেশে ফিরেছিল, তারপর আর লন্ডনের মাটিতে পা পড়েনি। বিগত কয়েকদিনের ব্যস্ততায় হৃদের মেডিসিনও নেওয়া হলো না। এতে করে হৃদের ব্রেনে চাপ অনুভূত হতেই হৃদ ক্রমশই অসুস্থ অনুভব করছে। হৃদ আর কথা না বাড়িয়ে চুপচাপ রুমের দিকে হাঁটতেই মায়া পেছন পেছন গেল। ঘরে ফিরেই হৃদ সোজা ওয়াশরুমে ঢুকলো। অল্প সময় নিয়ে গোসল করে বের হতেই মায়াকে দেখা গেল বিছানায় বসে হৃদের দিকে তাকিয়ে। হৃদ তখনও কোনো কথা বলল না। মাথায় শিরা দপদপ করছে ব্যথায়। মায়ার নামিয়ে রাখা কাপড়গুলো হৃদের গায়ে না জড়িয়ে পুনরায় ফর্মাল শার্ট প্যান্ট নামালো কভার হতে। হৃদের পরিপাটি হয়ে রেডি হতে দেখে মায়া ভাবল হৃদ আবারও বের হয়ে যাবে এই রাতেই। মায়া
হৃদ আয়নার সম্মুখে দাঁড়িয়ে নিজের মেডিসিন বক্স খুলে কয়েকটি ওষুধ মুখে পুরে অল্প পানি পান করতেই মায়া উঠে এসে হৃদের পেছনে দাঁড়িয়ে মৃদুস্বরে জানতে চেয়ে বলল, আপনি কি অসুস্থ? এতগুলো ওষুধ খেলেন? হৃদ মায়ের কথায় উত্তর না দিয়ে পুনরায় কবাট খুলল। ড্রয়ার হতে হৃদের পাসপোর্টের সঙ্গে মায়ের পাসপোর্টও বের করে মায়ার হৃদের শরীর ঘেঁষে দাঁড়াতেই সেই দিকে তাকিয়ে দেখে বলল, এই পাসপোর্ট দিয়ে কি করবেন? আপনি কোথাও যাবেন? মায়ের জানা ছিল না হৃদের কাছেও ওর পাসপোর্ট রয়েছে। হৃদকে কথা না বলতে দেখে মায়া পুনরায় বলল, আপনি কথা বলছেন না কেন? কই যাবেন বলুন না। আপনি কি আমার সাথে রাগ করেছেন? হৃদের হাতে দুটো পাসপোর্ট নিয়ে কবাট লাগালো। হৃদের ফোনের সাথে মায়ের ফোনটাও হাতে নিতেই অপর হাতে মায়ের হাত শক্ত করে চেপে ধরে বলল, চলো। কথাটা বলেই হৃদ মায়ের হাত টেনে বাইরের দিকে হাঁটতেই মায়া আতঙ্কে আটকে উঠে বলল, চলো মানে? কই যাব আমরা? নিশ্চুপ হৃদ অল্প উত্তর দিল, লন্ডনে। হৃদের কথায় মায়ার মাথা ঘুরে ওঠার মতন অবস্থা। মায়া মোটেও এই মুহূর্তে প্রস্তুত নয় দেশ ছেড়ে বিদেশে যাওয়ার মতন। মূলত মায়ের শ্বশুর শাশুড়ি সবেমাত্র একত্রে হয়েছে। ওদের কাছাকাছি এক ঘরে আনার দায়িত্ব মায়ার। মায়া সেই দায়িত্ব পালন না করার পর্যন্ত ও কোথাও যাবে না। দ্বিতীয়ত, খানবাড়ি ভর্তি মেহমান। মায়ের মা, জুই সকলেই এই খানবাড়িতে। এত সব মানুষের ভিড়ে মায়ের বেশ আনন্দে দিন কাটে। শ্বশুরের বিজয়ের উল্লাস এখনো শেষ হয়নি। তাই মায়া চায় না এত সব আনন্দের মুহূর্ত ছেড়ে হৃদের সঙ্গে একা একা বিদেশ গিয়ে থাকতে। মায়া হৃদের সঙ্গে বিদেশ যাওয়ার হলে আরো কয়েকটা দিন পর যাবে প্রস্তুতি নিয়ে। বিনা প্রস্তুতিতে হুট করে এলোমেলো পোশাকে মায়া কখনোই বিদেশ যেতে চায় না। সেজন্য মায়া হৃদের থেকে নিজের হাত ছাড়াতে চেয়ে খানিকটা উত্তেজিত ভঙ্গিতে বলল, আমি কোনো লন্ডন টন্ডন যাব না নেতা সাহেব। আপনার যাওয়ার হলে আপনি যান, আমি সবার সাথে এখানেই থাকবো। কেমন? মায়ের কথায় রাগে হৃদের চোয়াল শক্ত হতে দেখা গেল। তারপরে হৃদ মায়াকে কিছু বলল না, বরং শক্ত হাতে মায়ের হাত টেনে নিয়ে যেতে লাগলো নিজের সাথে। মায়া যত বাধা দিচ্ছে হৃদ ততই টানছে মায়াকে। হৃদের শক্তিতে না পেরে মায়া চিৎকার করতে লাগলো হৃদের সঙ্গে যাবে না বলে। মায়ের চিৎকারে পুনরায় বসার ঘরে সকলে ভিড় জমল। হৃদের কাছে জানতে চাইল কি হয়েছে। বিরক্ত হৃদ মায়ের উপরে রেগেমেগে মায়াকে কাঁধে তুলে নিতেই আরাফ খান হৃদকে বাধা দিতে চাইল মায়াকে নিয়ে যেতে। তখনই রাদীপ পাশ থেকে আরাফ খানকে আটকিয়ে বলল, বাধা দিও না দাদা ভাই। ভাইয়া ভাবির আজ ফ্লাইট আছে, ওরা লন্ডনে যাবে। ভাবি যেতে চাচ্ছে না বলেই ভাইয়া জোর করে নিয়ে যাচ্ছে। হৃদের ফ্লাইটের বিষয়টা কানে যেতেই বিস্ময়কর হলো। আরাফ খান বলল, হৃদের ফ্লাইট মানে? কবে ঠিক করলো ওরা লন্ডন যাবে? অনেক আগেই টিকিট করা ছিল, আজকের তারিখে। ওরা ফিরবে কবে ঠিক বলতে পারছি না। আসিফ যাবে ওদের সাথে? না। আরাফ খান বুঝল হৃদ এবার লম্বা ছুটিতে দেশ ছাড়ছে। তিনি লাঠিতে ভর করে খানবাড়ির বাইরে এগিয়ে যেতেই দেখতে পেল বাগানে দাঁড়িয়ে থাকা হেলিকপ্টারে হৃদ এক প্রকার মায়াকে ছুঁড়ে ভেতরে ফেলতে ফেলতে সে উঠে বসল। হৃদ হেলিকপ্টারে উঠে বসতেই একজন দেহরক্ষী দ্রুত এগিয়ে এসে দরজা লাগালো। আসিফ বাইরেই দাঁড়িয়ে। সে হৃদের সঙ্গে যাবে না, বরং সে কাল ঢাকা ফিরে যাবে হৃদের কোম্পানির কাজে। দেশের বাইরে থেকেও হৃদ আসিফের সঙ্গে যোগাযোগ করবে এমনটাই নির্ধারিত। হৃদ মায়াকে নিয়ে হেলিকপ্টারে বসতেই হেলিকপ্টারের পাখা গোল গোল ঘুরে আকাশে উড়ে যেতেই মায়ার আতঙ্কে হৃদের দুহাত জাপটে ধরল। হৃদ মায়াকে না ছুঁয়ে শক্ত হয়ে বসল। তাদের শেষ রাতের দিকে ঢাকা এয়ারপোর্ট থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট আজ।
এখন রাত 12টা। চট্টগ্রাম থেকে ঢাকা পৌঁছাতে হেলিকপ্টারে ঘন্টা 2 লাগবে। এর মধ্যে হৃদের মাথা ব্যথা খানিকটা কমে আসলে আরাম পেত বলেই মনে করল হৃদ যথাসম্ভব কথা না বলে হৃদের মস্তিষ্ক ঠান্ডা করার চেষ্টা করছে, কিন্তু মায়ের ফ্যাচফ্যাচ কান্নাই তার মাথা ব্যথা বাড়িয়ে দিচ্ছে ক্রমাগত। হৃদ মায়াকে শক্ত গলায় ধমক লাগাতে গিয়েও লাগালো না, বরং মায়ার দিকে কটমট করে তাকিয়ে বলল, দুনিয়ার সব বোঝুক, শুধু আমাকে ছাড়া। সবাই তোমার প্রায়োরিটি লিস্টে পড়ে, শুধু আমি ছাড়া। জীবিত মানুষের মূল্যায়ন তোমার কাছে নেই। আমি মরে গেলে মূল্যায়ন করবে তো হৃদের কথায় মায়া তৎক্ষণাৎ কান্না থেমে গেল। ভেজা 2 চোখে মণি দুটো স্থির হয়ে যায় হৃদের মুখের ওপর। মায়া নীরবতা বুঝে হৃদ চোখের ওপর হাত ঠেকিয়ে শুয়ে পড়ল সিটে। মায়ার তখন অস্থির দৃষ্টিতে হৃদের দিকে তাকিয়ে। পুরাটা সময় মায়া আর কোনো কথা বলল না, শুধু নিশ্চুপ 2 চোখ ঘুরে ঘুরে হৃদের দিকে তাকাতে লাগলো। হৃদ বুঝেও না বুঝার মতন করে রইল। ঢাকা পৌঁছাতে হৃদের একজন অ্যাসিস্ট্যান্টকে দেখা গেল মধ্যরাতে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকতে হৃদের অপেক্ষায়। হৃদ মায়াকে নিয়ে প্রথমে নিজের বাড়িতে গেল। সেখানে হতে অল্প সময়ের মধ্যে নিজেদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গাড়িতে উঠে বসতে ড্রাইভার গাড়ি টানল সোজা এয়ারপোর্টে। সময় থাকতে শেষ রাতের আগেই মায়াকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছাতেই হৃদ একজন অ্যাসিস্ট্যান্ট এগিয়ে আসলো। হৃদ এক হাতে মায়ার হাত চেপে অপর হাতে 2টো পাসপোর্ট নিয়ে হাঁটল কাউন্টারের দিকে। প্রয়োজনীয় সকল তথ্য শেষে মায়াকে নিয়ে প্লেনে উঠে বসতেই প্লেনটি সময় নিয়ে আকাশে উড়াল দিল দীর্ঘ পথ পাড়ি দিতে। প্লেন জার্নি পুরো রাস্তায় মায়া হৃদের সঙ্গে টু শব্দও করল না, কেমন চুপচাপ বসে রইল বাড়ির কাপড়ে। মায়ের গায়ে এই শাড়িটা আজ মায়ের শাশুড়ি দিয়েছিল বাড়িতে নির্বাচনের উল্লাস ও লোকজনের আনাগোনা থাকবে বলে। এই শাড়ি পরে হৃদের সঙ্গে এক দেশ হতে অন্য দেশে পাড়ি জমালো মায়া। হৃদ মায়াকে শাড়িটা পরিবর্তন করার সময়টুকু দিল না, অথচ হৃদ নিজে গোসল করে নতুন কাপড় পরে বাবু হয়ে বসে আছে। বাংলাদেশে গরম, অথচ লন্ডনের মাটিতে উষ্ণ ঠান্ডা। এখন সময় 10টা, বাংলাদেশের সময় হয়তো বিকেল 3টা নাগাদ হবে। মায়া লন্ডনে এসেছে পর থেকেই বাংলাদেশে কারোর সাথে কথা হয়নি। হয়তো হৃদের হয়েছে, তবে হৃদ মায়াকে কিছু বলেনি এ বিষয়ে। মায়ারা আজ সকাল 7টা নাগাদ লন্ডনে এসে পৌঁছেছে। এয়ারপোর্ট থেকে হৃদের লোক এসে মায়াদের রিসিভ করেছে। তারপর ওরা একটি হসপিটালে যায়। মায়া হাসপাতালটির নাম জানে না, তবে সেখানে হৃদকে চিকিৎসা নিতে দেখে মায়া বুঝতে পারে এর আগে হৃদের অ্যাক্সিডেন্টের সময় হৃদকে হয়তো এই হাসপাতালেই রাখা হয়েছিল। তাই আজকে মায়ের লন্ডনে ফেরার পরপরই হৃদ মায়াকে নিয়ে সোজা এই হাসপাতালে চলে এসেছে চেকআপের জন্য। রাতের ব্যাপারটা মায়া হৃদের ওপরে অভিমান করে বসে নেই, বরং মায়া হৃদের কথায় কষ্ট পেয়েছিল বলেই সে নিশ্চুপ। মায়া জীবনের স্বামী হিসেবে হৃদের গুরুত্ব অনেক। হৃদের আগে মায়ার জীবনে কখনো কাউকে প্রথম প্রায়োরিটিতে রাখেনি। মায়ার প্রথম প্রায়োরিটি মায়ার স্বামী। হৃদের অসুস্থতার বিষয়টি মায়া জানত না, জানলে হয়তো মায়া কখনোই হৃদকে বাধা দিত না। এখন মায়ার নিজেকেই অপরাধী মনে হচ্ছে, তখন হৃদকে বাধা দিয়ে। মায়ার স্বামী নিশ্চয়ই মনে করেছে মায়া ওর স্বামীর মন বোঝে না। সত্যি কি তাই? মায়ার তীব্র অপরাধ বোধে কান্না পেল। কষ্টগুলো দলা পাকিয়ে গলায় আটকে আসতেই মায়া নিজের পাশে কারোর উপস্থিতি টের পেল। মায়া ঘাড় বেঁকিয়ে তাকাতেই দেখল হৃদ সবে গোসল করে কোমরে তোয়ালে বেঁধে খালি গায়ে দাঁড়িয়ে। ভেজা চুল আর স্নিগ্ধ মুখে হৃদকে দারুণ দেখালো। মায়া হৃদের মুখের দিকে তাকিয়ে
থাকতেই হৃদ কপাল কুঁচকে মায়াকে পরখ করলো। হৃদ মায়াকে সে ঘন্টাখানিক আগেই বলেছিল গোসল করে ফ্রেশ হতে, অথচ মায়া গোসল না করে রুমে খোলা বারান্দায় দাঁড়িয়ে আকাশ পথে চেয়ে আছে। কি এত ভাবছে কে জানে। তবে হৃদের ধারণা সে মায়াকে জোর করে নিজের সঙ্গে নিয়ে আসায় হয়তো মায়া এখনো অভিমান করে বসে। আর এই ব্যাপারটায় হৃদ চট করে বিরক্ত বোধ করলো। মায়ের দিকে বিরক্ত চোখে তাকিয়ে বলল, কি সমস্যা, এখানে দাঁড়িয়ে আছো কেন? ফ্রেশ হবে না? হৃদকে স্বাভাবিকভাবে কথা বলতে দেখে মায়া ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিল। হৃদের ভেজা শরীরে দু হাতে জাপটে জড়িয়ে হৃদের বুকে কপাল ঠেকাতে ঠেকাতে ফুপিয়ে কেঁদে উঠে বলল, আপনি একটাই আমার ছিলেন নেতা সাহেব, আপনার ভালোবাসার স্বাদ এ জন্মেও শেষ হবে না। হৃদ বুঝতে পারল মায়া হৃদের রাতের বলা কথাগুলোই মনে বসে কষ্ট পাচ্ছে। হৃদ মায়াকে দুই হাতে জড়িয়ে নিতে নিতে বলল, তাই? পরন্ত বিকেল, রক্তিম সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে। তার শেষ আলোয় রাঙা পৃথিবী। এমন এক সোনালি বিকেলে জুঁইয়ের মন ভালো নেই। যদিও খানবাড়ি আজও গমগম করছে অতিথির পদচারণায়। আজ মায়া লন্ডনে যাওয়ার তৃতীয় দিন, আর তার অনুপস্থিতিতে জুঁই অনুভব করছে এক গভীর শূন্যতা। উপরন্তু নিহাল খানের নির্বাচন নিয়ে আয়নের তুমুল ব্যস্ততায় জুঁই একাকিত্বে আরো বাড়িয়ে তুলেছে। মায়ের মা রেহানা বেগম কাল আরিফে সে নিয়ে গেছেন। শোনা গিয়েছিল আরিফের বাবা শরীফুল ইসলাম দীর্ঘদিনের মনোমালিন্যতা ভুলে চট্টগ্রামে এসেছিলেন ফাহাদের সঙ্গে। রেহানা বেগম ও ওনার নতুন পুত্রবধূ ফিহাকে সঙ্গে নিয়ে আশুগঞ্জ ফিরতে। ফাহাদ গতকাল শ্বশুরবাড়িতে গিয়েছিল বউকে ফেরাতে। অনেক বুঝিয়ে শুনিয়ে ক্ষমা চেয়ে অবশেষে মুক্তাকে নিয়ে খানবাড়িতে ফিরেছে সে। মুক্তা অবশ্য মায়ের সঙ্গে দেখা হয়নি, তাই আগে হৃদ মায়া পাড়ি জমালো লন্ডনে। তবে খানবাড়িতে ফিরে জুঁইয়ের সঙ্গে দেখা হয়েছে। বর্তমানে মুক্তা জুঁইয়ের সঙ্গেই আছে খানবাড়িতে। দীর্ঘ মনোমালিন্যের অবসান ঘটে আরিফ তার বাবা শরীফুল ইসলামকে ক্ষমা করে সপরিবারে ফিরে যায় নিজের বাড়িতে। শরীফুল ইসলাম চেয়েছিলেন এই সুযোগে হৃদের সঙ্গে দেখা করে অতীতের ভুল বোঝাবুঝির জন্য অনুতপ্ত স্বীকার করবেন এবং হৃদের জামাতা হিসেবে বরণ করে নেবেন। কিন্তু হৃদ ও মায়ার হঠাৎ লন্ডনে চলে যাওয়ায় তার সম্ভব হয়নি। তবুও শরীফুল ইসলাম আরিফের সঙ্গে মায়ার শ্বশুরবাড়িতে এসেছিল এক ফাঁকে কাল। আরাফ খান, হেনা খান, নিহাল খান, এমনকি সুফিয়া খানের কাছেও তিনি গভীর অনুশোচনা প্রকাশ করেছেন, অনুতপ্ত হলেন। খানবাড়ির কেউই অতীতের তিক্ততাকে মনে ধরে রাখলেন না, বরং সদরে গ্রহণ করলেন শরীফুল ইসলামকে। দু পরিবারের পারপার্শ্বিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার এই খবর মায়ের কানেও পৌঁছিয়েছে। সরাসরি দেখা না হলেও ফোনে সেই পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেছেন। হৃদ যদিও এই বিষয়ে নীরব ছিল, তবে মায়ের উচ্ছ্বাসে সে কেবল নীরব চোখে দেখল। সে সহজে কিছু ভুলে যেতে পারে না, আর না কাউকে চট করে গ্রহণ করতে পারে। তার কাউকে ক্ষমা করতে সময় লাগে। যদি সে মায়ের পরিবারকে ক্ষমা করতে না পারে, তারপরও সে বউয়ের জন্য মায়ের পরিবারের সঙ্গে সখ্যাত বজায় রাখবে। মায়ের সাথে জুঁইয়ের আজ বেশ ফোনালাপ হয়েছে 3টে নাগাদ। এখন পরন্ত বিকেল, সন্ধ্যা নেমে এসেছে। ঘড়িতে তখন 5টা। পশ্চিম আকাশে সূর্য ঢলে গেছে। জুঁই আয়নের ঘরের বারান্দায় রেলিংয়ে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে। খানবাড়ির কোলাহলেও ওর মন
মন ভরাক্রান্ত। মায়ের অনুপস্থিতি আর আয়নের ব্যস্ততা আজ জুঁইকে একাকী করে তুলেছে। জুঁইয়ের শূন্যতার মাঝে হঠাৎ কোমরে এক উষ্ণ স্পর্শ পেতে জুঁই চমকে উঠল। পেছন থেকে আয়ন জুঁইকে খালি কাঁধে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বলল, আপনার মন খারাপ জুঁই? আয়নের উপস্থিতিতে জুঁইয়ের ভয়ার্থ মন শান্ত হলো। অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে জুঁই আয়নের বুকে পিঠ ঠেকিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, না। আয়ন জুঁইকে টেনে নিজের দিকে ঘুরিয়ে জুঁইয়ের চোখে চোখ রাখল। জুঁইয়ের গালে আসা এলোমেলো চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে বলল, আপনার শ্বশুরবাড়ি যাবেন জুঁই? আমার বাবা মায়ের সাথে দেখা করতে লন্ডনে যাবেন? আয়নের কথায় জুঁই বিস্মৃত হলো। হতবাক গলায় বলল, লন্ডনে? আয়ন জুঁইয়ের হতবাক মুখটার দিকে তাকিয়ে জুঁইয়ের গালে হাত রেখে খুব স্বাভাবিকের ন্যায় আয়ন বলল, আম্মু বেশ কয়েকদিন ধরে ওনার ছেলের বউকে দেখার আবদার জানিয়েছিলেন। ব্যস্ততার কারণে আপনাকে নিয়ে যেতে পারিনি এতদিন। চলুন না জুঁই, ঘুরে আসি। আপনার শ্বশুরবাড়িও যাওয়া হবে, সঙ্গে আমাদের প্রথম মধুচন্দ্রিমাটাও করা হলো। আয়নের কথায় জুঁই লজ্জায় নতমস্তিষ্ক হতে আয়ন হাসল। জুঁইয়ের উপর খানিকটা ঝুঁকে নাকে নাক ঘষে আয়ন মোহচ্ছন্ন গলায় বলল, কি যাবেন জুঁই? নতমস্তিষ্ক জুঁই লজ্জায় তৎক্ষণাৎ সম্মতি দিয়ে উত্তর করতে করতে সে দুই হাতে আয়নকে ঠেলে নিজের থেকে দূরে সরাতে চাইল, কিন্তু আয়ন সরাতে না পেরে জুঁই প্রসঙ্গ পাল্টে বলল, আপনার আব্বু আম্মু বাংলাদেশে আসেন না কখনো? আসেন, কিন্তু খুব কম। আসলে আমার আব্বুর ব্যবসা বাণিজ্য সব লন্ডনে, সেই জন্যই আব্বুর ব্যস্ততার কারণে আম্মু বাংলাদেশে আসাই হয় না তেমন। তাহলে আপনি যে বাংলাদেশে থাকছেন, আপনিও কি বাংলাদেশ ছেড়ে লন্ডনে সেটেল হবেন নাকি? না, আমার আপাতত লন্ডনে সেটেল হওয়ার ইচ্ছা নেই। তবে আমাদের ছেলে মেয়ের পড়াশোনার জন্য হয়তো কয়েক বছরের জন্য লন্ডনে সেটেল হতে পারি। ওরা যখন নিজেরাই বুঝতে শিখবে, তখন আমরা আবার বাংলাদেশে ফিরে আসব। তারপরও লন্ডনে সেটেল হব না, বাংলাদেশেই থাকবো। আয়নের মুখে ভবিষ্যৎ ছেলে মেয়ের নিয়ে কথা শুনে জুঁই লজ্জায় গুটিয়ে গেল। জুঁইয়ের হঠাৎ লজ্জা পেতে দেখে আয়ন প্রথমে বুঝতে না পারলেও পর মুহূর্তে বিষয়টি অনুধাবন করেই সে হতাশ গলায় বলল, আপনি এখনো আমাদের ছেলে মেয়ের কথা শুনে লজ্জা পাচ্ছেন জুঁই? এতদিনে আপনার লজ্জা ভাঙতে পারলাম না, তাহলে আমি বাবা হব কিভাবে? আমার আগে যদি হৃদ বাবা হয়ে যায়, তাহলে আমার ছেলের কেস খেয়ে যাবে জুঁই। হৃদ যে টেরা লোক, ও তো মেয়ে বিয়ে দিতেই চাইবে না আমার ছোট ছেলের কাছে। আমার ছেলের ভবিষ্যৎ বলে কথা, আপনি তো আমার ছেলেকে বিপদে ফেলে দিবেন জুঁই। আয়নের কথা শুনে জুঁইয়ের লজ্জা আরো বাড়ল। সে মুখ নিচু করে নিতে আয়ন জুঁইয়ের থুতনি ধরে মুখটা উপরে তুলে চোখে চোখ রাখল। জুঁইয়ের গালে আলতো করে চুমু খেয়ে আয়ন বলল, শোনেন জুঁই, আপনার লজ্জা পাচ্ছে, এতে আমার কোনো সমস্যা নেই। দরকার হলে আরো লজ্জা টজ্জা পাবেন, আমি সেই ব্যবস্থা করে দেব আপনাকে। কিন্তু তারপর আমার ছেলেকে দ্রুত দুনিয়াতে ডাউনলোড করতে হবে, বুঝেছেন? আমি কিন্তু খুব সিরিয়াস। বাবা হয়ে ছেলের ভবিষ্যৎ নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। আয়নের কথায় জুঁই লজ্জায় আয়নের দুই হাতে জড়িয়ে আয়নের প্রশস্ত বুকে মুখ লুকাতে লুকাতে বলল, আপনি আসলে একটা অসভ্য ডাক্তার। জুঁইয়ের কথায় আয়ন দুই হাতে জুঁইকে জড়িয়ে নিতে নিতে বলল, আপনাকে সঙ্গী হিসেবে পেয়ে জীবনটা রঙিন মনে হচ্ছে জুঁই। আমার রঙিন জীবনে আপনি প্রথম পূর্ণতা। তারপর দিনগুলো এভাবেই কাটছে। তার এক সপ্তাহ পরপরই আয়ন জুঁইকে নিয়ে লন্ডনে পাড়ি জমালো। আয়নের বাবা মা খুব সদরে গ্রহণ করলো জুঁইকে। জুঁই নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গে গোটা 2 মাস কাটালো লন্ডন শহরে। এর মাঝে জুঁইদের রোজকার যাতায়াত থাকতো হৃদের ফ্ল্যাটে। মায়াও জুঁইকে পেয়ে লন্ডনের মাটিতে শূন্যতা ঘোচালো। হৃদের চিকিৎসা আর কাজের ফাঁকে ফাঁকে রাত বিরেতে হঠাৎ করে মায়াকে নিয়ে হারিয়ে যেত লন্ডন শহরের অলিগলিতে। আবেগী মায়া যেন এক অন্যরকম হৃদ খানকে আবিষ্কার করলো নিজের স্বামী রূপে, যে হৃদ নিজের ব্যক্তিত্বে গণ্ডি ভেঙে মায়ার জন্য সবকিছু করতে রাজি। মায়ার
আবদারে হৃদ কখনো কখনো বিরক্ত হলেও সে মায়ার চাওয়ার পূর্ণতা অপূর্ণ রাখত না, বরং বইয়ের আবদারটুকুও পূরণ করতে পেরে সেও স্বচ্ছন্দ বোধ করত। এর মাঝে কেটে গেল মায়ার উল্লাসে দিনগুলো। লন্ডন শহরে হৃদের সঙ্গে কাটানো দিনগুলো মায়ের কাছে ছিল স্বপ্নের মতন। হৃদ মায়াকে নিয়ে 20 দিনের মধ্যে তার অফিসিয়াল কাজে বাংলাদেশে ফিরে যায়। সেইবার মায়া ভীষণ মন খারাপ করে কেন হৃদ এত তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে যাচ্ছে সেই নিয়ে। মায়া এই লন্ডন শহরে হৃদকে নিয়ে ঘুরে বেড়াতে ভালো লাগছে। এখানে হৃদ মায়াকে সময় দেয়। শত ব্যস্ততাতেও হৃদ মায়াকে একা ছাড়ে না, হারিয়ে ফেলার ভয়ে। এই যে মায়াকে সর্বক্ষণ নিজের পাশে রাখছে, সে বাংলাদেশে ফিরে গেলে হৃদ রাখবে না। তখন মায়ের স্বামীকে ভীষণ ব্যস্ত হয়ে পড়বে মায়াকে একা করে। সেজন্যই মায়া চায় না এত তাড়াতাড়ি ওরা লন্ডন শহর ছাড়ুক। কিন্তু মায়ার চাওয়া আর না চাওয়াতে কি কিছু আসে যায় হৃদের? মায়া লন্ডনে আসতে চায়নি বলে হৃদ জোর করে নিয়ে এলো, আর এখন মায়া যেতে চাচ্ছে না, অথচ হৃদ মায়াকে জোর করে নিয়ে যাচ্ছে। তবে হৃদ মায়াকে বলেছে সে মায়াকে খুব শীঘ্রই আবারও হানিমুনে যাবে সুইজারল্যান্ডে। তখন এর থেকেও বেশি সময় পাবে মায়া। তারপরও হৃদের এই মুহূর্তে বাংলাদেশে ফিরে যেতে হবে। হৃদের কথা অনুযায়ী মায়া তাই করলো। হৃদের হাত ধরে বাংলাদেশে ফিরল, কিন্তু বিপত্তি ঘটল মায়ার হৃদের সঙ্গে একা থাকা নিয়ে। মায়া চায় ও শ্বশুর শাশুড়ির সঙ্গে চট্টগ্রামে থাকবে, কিন্তু হৃদ মায়ার সকল চাওয়ায় জল ঢাললো। হৃদ পরিষ্কারভাবে জানালো তার বউ তার সঙ্গে তার বাড়িতেই থাকবে। মায়ার হৃদকে ছেড়ে কোথাও যাওয়া হবে না। মায়া হৃদের বাড়িতে একা থাকতে প্রথম বেশ কয়েকদিন কষ্ট হলো। চঞ্চল মায়া মানুষ ছাড়া থাকতে পারে না, অথচ হৃদের বাড়িতে মানুষ আছে, কিন্তু তারা সবাই বডিগার্ড আর নয়তো বাড়ির কাজের লোক। মায়ার টাইম পাস করার মতন কেউ নেই। হৃদ রাতে বাসায় ফেরে, আর দিনে মায়ার একাকিত্ব লাগে বলে এই নিয়ে মায়া কত কান্নাকাটি করেছে হৃদের কাছে। মায়াকে চট্টগ্রামের সুফিয়া খানের কাছে রেখে আসতে, কিন্তু হৃদ তা করেনি। উল্টো হৃদ মায়াকে শাসায়, ধমকায় হৃদকে ছেড়ে কোথাও যাওয়া যাবে না বলে। হৃদ মায়ার একাকিত্ব ঘোচাতে মায়ার কলেজ ট্রান্সফার করায়। জুয়ের পাশাপাশি মায়াকেও একই কলেজে ভর্তি করায় হৃদ। মায়া যখন বুঝতে পারলো হৃদ মায়াকে কোথাও যেতে দেবে না, সেজন্যই মায়া হৃদকে ছেড়ে মায়ের শাশুড়িকে পটাতে চাইল যেন সুফিয়া খান হৃদকে বলে মায়াকে চট্টগ্রামে রেখে আসতে ওদের কাছে। মায়ার মনে হয়েছিল এই কথা শুনে সুফিয়া খান হয়তো মায়ার হয়ে হৃদের সঙ্গে কথা বলবে, কিন্তু সুফিয়া খান আরো এক লাঠি ওপরে গিয়ে মায়াকে ধমক লাগালো। মায়াকে শাসিয়ে বলল মায়ার চট্টগ্রামে আসার কোনো প্রয়োজন নেই, মায়া থাকতে হলে হৃদের সঙ্গেই থাকতে হবে। মা ছেলের ধমকাধমকিতে মায়া আর সাহসে কুলালো না কাউকে বলতে মায়া হৃদের সঙ্গে একা বাড়িতে থাকতে চায় না বলে, বরং মায়া নিজেকে মানিয়ে নিল। হৃদের সঙ্গে একা বাড়িতে থাকতে থাকতে একটা সময় অভ্যাস হয়ে উঠল। এভাবে মায়ার হৃদয়কে ঘিরে ছোট্ট সংসার চলল। দিন গেল, মাস পেরোলো। খানবাড়ির লোকজন প্রায়ই হৃদের বাড়িতে আসে মায়ের সংসারে বেড়াতে। আরাফ খান, হেনা খান, সুফিয়া খান, আরিফ, আয়ন, জুই, ফাহাদ, মুক্তা, এমনকি হৃদের ফুপুদেরও দেখা যায় প্রতি মাসে যাতায়াত করতে হৃদের বাড়িতে। সেজন্যই মায়ার আর এখন একাকিত্ব অনুভব হয় না, বরং কলেজ, হৃদ আর মায়ের সংসার সব মিলিয়ে দিন বেশ ব্যস্ততায় কাটে মায়ার। তবে এর মাঝে জুয়ের বাবার মনও নরম হয়ে আসলো। একমাত্র মেয়ে জুয়ের জন্য আয়ন ছেলে হিসেবে ভালো, সেটা তিনি জানেন, কিন্তু রাতের আধারে জুইকে নিয়ে আয়নের হঠাৎ পালিয়ে যাওয়াতে জুয়ের বাবা জামাল সাহেব বেশ কষ্ট পেয়েছিলেন। সমাজের সামনে
সম্মান নষ্ট হয়। তিনি মনে রাগ পুষে রেখেছিলেন এতদিন, কিন্তু আজকাল তিনি তার একমাত্র মেয়ে জুঁইকে বেশ মিস করেন। জুঁইয়ের বিদেশ চলে যাওয়ার বিষয়টা কানে আসতেই ক্রমাগত তার মন ছটফট করছিল। যদিও জুঁই এখন দেশে, সেজন্যই তিনি আয়ন আর জুঁইকে গ্রহণ করে আমন্ত্রণ পাঠালেন। আয়ন ও শ্বশুরের আমন্ত্রণ পেয়ে জুঁইকে নিয়ে ছুটে এলো শ্বশুরবাড়িতে। সপরিবারে একত্রে খাওয়া দাওয়া করলো, কিন্তু রিতকে দেখা গেল না মায়ের পরিবারের আমন্ত্রণে আসতে। তবে মায়া এসেছে রিতকে ছাড়া। নিজের পরিবারের সঙ্গে উৎফুল্লতায় দিন কাটিয়েছে বটে, তবে রিতকে ছাড়া মায়াও খাবার টেবিলে নিজের পরিবারের সঙ্গে বসেনি। মায়াও দৃঢ় প্রতিজ্ঞা করলো, যেই দিন সে স্বামীকে নিজের পরিবারের সঙ্গে বসিয়ে একত্রে খাওয়াতে পারবে, সেই দিনই মায়া নিজের পরিবারের অন্ন পানি পান করবে, নয়তো না। বাবার বাড়িতে মায়ের আসা যাওয়া থাকবে, কিন্তু মায়া খাবার তখনই খাবে যেই দিন মায়ের স্বামীর মান অভিমান ভাঙতে পারবে। মায়া দৃঢ় প্রতিজ্ঞা মায়ের পরিবারের দীর্ঘশ্বাসের কারণ হলো। মায়াকে বেশ করে বোঝাতে গিয়েও অক্ষম হলো তারা। মায়া এই মনোবলে জুঁইয়ের বাবা জামাল সাহেবের মনে তীব্র অপরাধবোধ সৃষ্টি করলো। অতীতে মায়াকে ঘিরে তার ব্যবহারের জন্য তিনি বেশ অনুতপ্ত। প্রথমে মায়াকে রিদ আশুগঞ্জে আসতে দিতে চাইতো না, তবে আজকাল দেয়। হয়তো রিদ চায় মায়া যেন রিদের জন্য কোনো রকম কষ্ট না পায়, সেজন্যই রিদ মায়াকে বাপের বাড়িতে যেতে দিলেও সে কখনোই আশুগঞ্জে আসে না। আর না জামাল সাহেব রিদের কাছে বিগত দিনের জন্য ক্ষমা চাইতে পারে। যদিও তিনি মায়ের কাছে বেশ অনুতপ্ত প্রকাশ করেছেন অতীতের জন্য, তবে মায়া নিজের চাচার প্রতি কোনো রকম মনোমালিন্যতা মনে পুষে রাখেনি। তাই জুঁইয়ের সঙ্গেই মায়ার যাতায়াত হয় নিজের বাড়িতে। তবে সারাদিন পর সন্ধ্যার আগেই বাড়িতে ফিরতে হয় মায়াকে। মায়ার দিনে কোথাও যাওয়ার অনুমতি থাকলেও মায়ার রাতে থাকার অনুমতি নেই। হৃদের সাফ কথা, তার বিয়ে করা বউ তার সাথেই থাকবে। হৃদ বাসায় ফিরে মায়াকে না পেলে তার মেজাজ খারাপ হয়। সেজন্যই মায়ার যদিও নিজের বাড়িতে যাওয়ার হয়, তাহলে সে রিতকে অফিসের জন্য বিদায় করে ড্রাইভারকে নিয়ে যায় বাড়িতে। হয়তো এই তো রোজকার মতোই রিত অফিসে যাওয়ার পথে মায়াকে কলেজে নামিয়ে দিয়ে যায়। একই কলেজে জুঁইকে পেয়ে মায়ের দিন ভালোই যাচ্ছে। সংসারের পাশাপাশি দু বোন পড়াশোনা চালিয়ে যাচ্ছে। ইচ্ছে থাকলে মায়ের বিপত্তি ঘটে যখন শুনল মায়ের ভাবি ফিয়া প্রেগনেন্ট। মায়াও বেবি চায়, কিন্তু মায়ের প্রেগনেন্ট হয় না কেন জানি না। মায়ার ভাবি প্রেগনেন্ট হওয়ার বিষয়টা মায়া বেশ উৎফুল্লতা দেখিয়ে রিতকে জানালো। মায়া আশা করেছিল এই খবর শুনে রিত খুশি হয়ে মায়াকে বলবে নিজেদের বেবির কথা, অথচ মায়ার এত বড় একটা সুখবর দেওয়ার পরও রিত ভাবলেশীন। সে হ্যাঁ হুঁ তেমন কিছুই বলল না, বরং মায়াকে পড়াশোনায় মনোযোগী হতে বলল। মায়া রিদের কথা শুনে ওর ইনিয়ে বিনিয়ে বেশ কয়েকবার রিতকে বুঝিয়েছে মায়ের বেবি চাই, কিন্তু রিত মায়াকে এমনভাবে ইগনোর করলো যেন রিত শুনতে বা বুঝতে পারেনি মায়া কি বলতে চাচ্ছিল রিতকে। এতে মায়ার উদাসীনতা বাড়ে। রিত যে বেবি নিতে ইচ্ছুক নয় সেটা তার হাবভাবেই বোঝা যায়, কিন্তু মায়াও বা কি করবে? মায়া তো একটা বেবি চায়। মায়ের বিয়ে হয়েছে, স্বামীর সঙ্গে সংসারও করছে, অথচ মায়ের বেবি হচ্ছে না। এমন না মায়ের মেডিসিন নিচ্ছে সেজন্য মায়ের বেবি হচ্ছে না, মায়া এমনিতেই বেবি হচ্ছে না। সেজন্যই মায়া চায় ওকে কেউ বলুক মায়ের বেবি হচ্ছে না কেন। মায়ের শ্বশুরবাড়ির মানুষগুলো কারোর এই বিষয়ে দায়িত্ব নেই। কেউ মায়াকে বেবি নেওয়ার জন্য ফোর্স করে না, উল্টো সবাই মায়াকে পড়াশোনায় মনোযোগী হতে বলে। মায়া ছাতার মাথা পড়াশোনায় মনোযোগী হবে। এত পড়াশোনা দিয়ে কি করবে মায়া? যদি ওর একটা বেবি না হয়। মায়া হতাশা বাড়িয়ে দিয়ে তার পরপরই শুনলো মায়ের বড় বোন মুক্তা প্রেগনেন্ট। ফিহার মতন করে মুক্তা মা হওয়ার বিষয়টাতে
মায়া বেশ খুশি হয়েছে, হৃদকেও একই উৎফুল্লতায় খবরটা জানালো। তবে এবার ইশারা ইঙ্গিতে নয়, বরং মায়ার বেবি চাই এটা সরাসরি হৃদকে বলল। হৃদ থেকে জানতে চাইলো মায়া কেন বেবি প্ল্যানিং করছে না, মায়েরা কেন বেবি প্ল্যানিং করছে না। মায়ের কথায় উত্তরে হৃদ বলল তাদের সময় হয়নি বেবি প্ল্যানিং করার। অতঃপর হৃদ বেবি নিতে চাচ্ছে না, আপাতত হৃদ বেবি নিতে চাচ্ছে না, সময় হলে এমনিতেই বেবি হয়ে যাবে, এমনটা বলেই হৃদ মায়াকে এড়িয়ে যায়। হৃদের কথায় মায়া সেদিন বেশ কষ্ট পেয়েছিল, খুব করে হৃদকে বোঝাতে চেয়েছিল একটা বেবির জন্য, কিন্তু জেদি হৃদকে বোঝাতে অক্ষম মায়া। তারপর দিনগুলো মায়ের ভালোই কাটছিল। এর মাঝে মধ্যে হৃদকে বেবির জন্য বোঝাতো, তবে হৃদকে বিরক্ত করতো না এই নিয়ে। মায়ের সঙ্গে রাফার যোগাযোগ ছিল বেশ, খুব স্বাভাবিকভাবে রাফার বিয়ের 6 মাস পরপরই ও মা হওয়ার বিষয়টা মায়ের কানে আসতেই মায়া মা না হওয়ার দুঃখটা যেন আকাশ সমান হয়। মুক্তাফিয়া ওরা না হয় সিনিয়র বলে মায়া এতদিন এই বিষয়টা নিয়ে কষ্ট পায়নি, কিন্তু রাফা তো মায়ের সমবয়সী, ওর বিয়েটা তো মাত্রই সেই দিন হলো, আর 6 মাস না পেরোতেই রাফা প্রেগনেন্ট হয়ে গেল। অথচ মায়ের বিয়ে এতদিন পেরিয়েও প্রেগনেন্ট হলো না। এই বিষয়টা মায়ের সহজে হজম করতে পারলো না। মায়ের বান্ধবী প্রেগনেন্ট হলে মায়া কেন প্রেগনেন্ট হবে না, মায়াও একটা বেবি চায়। তারপর থেকে মায়ার দুঃখ বাড়লো, সময় অসময়ে হৃদকে বিরক্ত করতে লাগলো বেবি চাই বলে। মায়া বিরক্তি করার বিষয়গুলো যেন সে দেখেও না দেখার মতন করে থাকে। রাফার মা হওয়ার বিষয়টা আসিফের কানেও এসেছে, কিন্তু সেসব বিষয়ে আসিফ তেমন প্রতিক্রিয়া দেখায়নি, বরং নিশ্চুপে বিষয়টি এড়িয়ে যায়। ভালোবাসার মানুষটা তার না হলেও সে ভালো থাকুক, এটাই আসিফের চাওয়া। আসিফের ব্যস্ত দিন কাটে হৃদকে ঘিরে। হয়তো কোনো একদিন কোনো এক বসন্তে সে আবারও নতুন করে কারোর প্রেমে পড়বে, তখন তার জীবনেও রঙিন হবে। তখন আসিফ রাফার মতন করে আর কাউকে হারাবে না, বরং সঙ্গী করে নেওয়ার মতন শক্ত বাঁধনে আবদ্ধ হবে। জীবন বড় অদ্ভুত যে আসিফ ভালোবেসেও রাফাকে হারিয়ে ফেললো, অথচ রাদিফের ভালোবাসার মানুষ থাকা সত্ত্বেও সে গ্রহণ করলো না, বরং আর রাদিফ রাহাকে বিয়ে করবে না বলে বেঁকে বসলো। বিয়ে পাগল ছেলে রাদিফ হুট করে কেন রাহাকে বিয়েতে আপত্তি জানালো সে কেউ জানে না, আর না জানতে চায়। রাদিফ স্বেচ্ছায় বলতে না চাইলে কেউ রাদিফের প্রাইভেসি নষ্ট করবে না প্রশ্ন করে। তবে খানবাড়ির সকলেই বুঝতে পেরেছে রাদিফের সঙ্গে রাহার ব্রেকআপ হয়েছে। ছোট কোনো বিষয় নিয়ে যে রাদিফ ভালোবাসার মানুষকে ছেড়ে দেবে না সেটা খানবাড়ির সকলেই জানে। রাদিফ আবেগী মানুষ, সে ভালোবাসা মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকতে জানে। রাদিফের গার্লফ্রেন্ড রাহা রাদিফের অনুপস্থিতিতে লন্ডনে কারোর সঙ্গে লিভ ইন রিলেশনশিপে জড়িয়ে পড়েছে, এই ব্যাপারটা প্রথমে হৃদের কানে এসেছিল, তারপর হৃদ আসিফকে দিয়ে রাদিফের কাছে বেশ কিছু আপত্তিকর ডেটা ট্রান্সফার করায় রাহার। তারপর থেকে রাদিফকে মাসখানিকটা নিশ্চুপ দেখা যায়, তবে সে ভেঙে পড়েনি। পুনরায় নতুন উদ্যোগে নিজেকে গুছানোর চেষ্টা চালালো। নিহাল খানের সঙ্গে রাদিফকেও দেখা যায় রাজনৈতিক মাঠে। প্রথম সুফিয়া খান রাদিফের রাজনীতি নিয়ে বেশ আপত্তি থাকলেও একটা সময় তিনি চুপ করে যান। রাদিফ যখন স্বেচ্ছায় এই মাঠে থাকতে চাচ্ছে তখন বাধা দিয়ে বিশেষ লাভ হবে না। তাছাড়া এই রাজনীতির জন্য তিনি গোটা 15 বছরের মনোমালিন্যতা কাটিয়েছেন স্বামীর সঙ্গে। আপাতত উনি এই রাজনৈতিক মহলটাকে মানিয়ে বাকিটা জীবন কাটাতে চায়। নিহাল খানের বহু চেষ্টায় আজকাল সুফিয়া খান খানিকটা সহজ হতে পেরেছে নিহাল খানের সঙ্গে। সেজন্যই তিনি রাজনীতি নিয়ে কথা বললে পুনরায় পরিস্থিতি
বিগড়ে দিতে চান না। কিছু জিনিস অগোচরে থাকুক, দিন তো এমনি এমনি কেটে যায়, কারোর হতাশায় তো কারোর উদাসীনতায়। এর মাঝে সুফিয়া খান ঠিক করলো হৃদ মায়ের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন করবেন তিনি। যেহেতু হৃদ মায়ের বিয়েটা আনুষ্ঠানিক বিয়ে ছিল না, তাই তিনি বিশাল আয়োজনে হৃদ মায়ের বিয়ের আনুষ্ঠানিকতা করতে চাইলে হৃদ তাতে না করেনি। হৃদ পুনরায় আনুষ্ঠানিক বিয়ে করতে চায় না। তবে তাদের বিয়ের খবরটা জানাতে খানবাড়িতে বিশাল মেজবানের আয়োজন করতে সেই সম্মতি জানায়। হৃদের কথা অনুযায়ী তাই হলো। হৃদ মায়ের আনুষ্ঠানিক বিয়ের বদলে খানবাড়িতে বিশাল আয়োজনে মেজবানের আয়োজন করা হলো। এর মাঝে আয়নের বাবা মাও লন্ডন থেকে দেশে ফিরল। হৃদের বিয়ের খবরটার সঙ্গে আয়ন জুয়ের বিয়েটাও সমাজের কাছে জানাতে আনুষ্ঠানিক আয়োজন করলো। বিশাল বড় মেজবানের আয়োজনে গোটা এলাকার মানুষের খাওয়া দাওয়া হলো। দিনটা ছিল শুক্রবার। মায়েরা তখন খানবাড়িতে ছিল। আত্মীয় স্বজন থেকে শুরু করে মায়ের পরিবারের সকলে উপস্থিত হলো খানবাড়ির মেজবানের দাওয়াতে। হৃদ, মায়া, আয়ন, জুঁই কেউ বর বউ সাজলো না। শুধু সমাজের মানুষের নিকট তাদের বিয়েটা জানাতে বিশাল মেজবানের আয়োজন। সে আয়োজনের এক ফাঁকে আরাফ খান রাদিফের বিয়ের কথা তুললে রাদিফ তৎক্ষণাৎ জানালো সে আপাতত বিয়ে করবে না, সময় নিয়ে সে আরো 5 বছর পর বিয়ে করবে। আপাতত রাজনীতি ছাড়া সে অন্য কিছু ভাবছে না। খানবাড়ির মেজবানে হইচই গোটা দিন গেল সবার ব্যস্ততায়। সন্ধ্যা নাগাদ যখন সকলে খানবাড়ির ড্রয়িং রুমে বসে আড্ডায় মেতেছিল, তখন জুঁই আকস্মিক জ্ঞান হারিয়ে ফেলতেই সকলের মাঝে হইচই পড়ে যায়। জুঁইকে নিয়ে হইচই করে ডাক্তার দেখাতেই আয়ন বাইরে থেকে দৌড়ে আসে। জুঁইয়ের চেকআপের পাশাপাশি শরীরের দুর্বলতা আর জুঁইয়ের প্রেগন্যান্সির বিষয়টা খান পরিবারের ডাক্তার জানতে সকলের মাঝে বিশাল হইচই লেগে গেল জুঁইকে ঘিরে। মায়ের পরিবার, জুঁইয়ের মা বাবা সকলে জুঁইকে ঘিরে আনন্দটুকু প্রকাশ করতেই মায়া সেখানে উপস্থিতি রইল চুপচাপ। হৃদ ব্যস্ততা চাপিয়ে সবে বাড়িতে ঢুকেছিল। বসার ঘরে সকলের মুখে মুখে শুনতে পেল আয়নের বাবা হওয়ার কথা। আয়ন বাবা হবে, এতে হৃদের সমস্যা নেই। হৃদের সমস্যা হলো তার আতপাগল বউকে নিয়ে। একে একে সকলে মা হওয়ার ব্যাপারটা নিয়ে মায়া হৃদকে এতদিন বেবির জন্য বিরক্ত করত। এখন জুঁইয়ের মা হওয়ার বিষয়টা নিয়ে নিশ্চয়ই হৃদের উপর রেগে যাবে। কেন তার বউ মা হচ্ছে না এই নিয়ে। হৃদ জুঁইয়ের মা হওয়ার কথাটা শোনার সঙ্গে সঙ্গে বসার ঘরে মায়ের খোঁজ করলো। মায়ের প্রতিক্রিয়া দেখার জন্য আশেপাশে দৃষ্টি বুলিয়ে মায়ের খোঁজ করতে দেখতে পেল ড্রয়িং রুমের এক কোণায় দাঁড়িয়ে মায়া হৃদের দিকে রক্তিম চোখে তাকিয়ে। ব্যাপারটা এমন না যে মায়ার অতিরিক্ত রাগে হৃদের দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে, বরং মায়া কান্না আটকাতে চেয়ে হৃদের দিকে টলমল রক্তিম চোখে তাকিয়ে আছে। মায়ের অশ্রু ভেজা চোখ দেখে হৃদ আর মায়ের দিকে এগুলো না। এখন বউয়ের কাছে গেলেই সমস্যা। এমনি তার বউ এখন ফায়ার হয়ে আছে হৃদের উপর। হৃদের এই মুহূর্তে বউয়ের কাছে যাওয়া মানে বোম ব্লাস্ট হওয়া। হৃদ মায়াকে অদেখার মতন করে সিঁড়ি ধরে হাঁটলো দোতলায় নিজের ঘরের দিকে। মায়া হৃদকে চলে যেতে দেখে নাক ফোলালো রাগে। যেদি মায়া চোখের পানি টলমল করে পড়তে লাগলো গাল বেয়ে। তাই হাতে উল্টো পিঠে চোখের পানি মুছতে মায়া হাঁটলো হৃদের পেছন। আজ একটা বিহিত করেই ছাড়বে এই হৃদ সাহেবের। মায়া ঘরের দরজা ঠেলে প্রবেশ করতে হৃদকে দেখতে পেল আয়নার সম্মুখে দাঁড়িয়ে হাতের ঘড়ি খুলে রাখছে। সারাদিনের ব্যস্ততায় তার এখন গোসল করা প্রয়োজন। এর মাঝে মায়া রাগে জেদে হৃদের পেছনে দাঁড়াতে বলল, আমার একটা বেবি চাই, দারাজে অর্ডার করো।
আপনি কবে দিবেন সেটা বলুন। কাল। আমি কিন্তু সিরিয়াস। মিটু। মায়ার আবদারটুকু হৃদের কাছে পণ্য কেনার মতন লাগলো, সেজন্যই মায়ের কথার সঙ্গে সঙ্গে সেইভাবেই উত্তর দিল হেয়ালি গলায়। হৃদের হেয়ালি কোণায় মায়া আবার আরো চেতে উঠল। হৃদ মায়ার রাগে দুঃখে মেজাজ দেখে বলল, আপনার জন্য আমার বেবি হয় না, আপনার মধ্যে সমস্যা আছে। মায়ার রোজকার কথা এসব। হৃদের সমস্যার জন্য মায়ের বেবি হয় না, নয়তো মায়াও সবার মতন করে এতদিনে মা হয়ে যেত। অথচ হৃদ বা মায়া কারোরই কোনো সমস্যা নেই। হৃদ মায়ার অল্প বয়সে বেবি চায় না বলেই সে মায়াকে রোজ পানির সঙ্গে মেডিসিন মিশিয়ে গ্লাসে করে মায়াকে খাওয়ায়। সেজন্যই মায়া মা হয় না। এই ছোট্ট বিষয়টা মায়া বোঝে না। রোজ হৃদকে এটা সেটা বলে দোষ দেয়। হৃদও কিছু বলে না। বইয়ের সামান্য বিরক্তিবোধ তো নেওয়াই যায়, তাই না? হৃদ হাতের ঘড়িটা টেবিলের উপরে রাখতে রাখতে ছোট করে উত্তর দিয়ে বলল, ওকে। ওকে ওকে মানে? হৃদ ছোট করে বলল। মায়ের রাগ হৃদের এই ছোট উত্তরে মায়ের রাগ আরো বাড়িয়ে দিল। মায়া আগের মতনই বলল, খবরদার, আপনি যদি আমাকে আর ছুঁয়েছেন, আপনি আমাকে আর ছুঁতে পারবেন না, নিষেধ। মায়ের শাসানোর মাঝে হৃদ আবারও ওকে বলে উঠল, ওকে। হৃদের ওকে বলতে দেরি। মায়ের রাগে হৃদের হাত টেনে সেখানে কামড় বসাতে দেরি হলো না। মায়ের কামড়ে হৃদ দাঁত চেপে চেঁচিয়ে উঠল, উফ হৃদ! হৃদ জোরপূর্বক মায়ের থেকে নিজের হাত ছাড়িয়ে ঝাঁকালো। মায়ের কামড় দেওয়া জায়গায় দাঁত বসে গেল। হৃদ হাতের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে রাগে কটমট করে মায়ের দিকে তাকাতেই মুহূর্তে হৃদের মনে নরম হয়ে আসলো। মায়ের চোখের পানি অনবরত গাল বেয়ে টলমল করে পড়তে দেখে হৃদের মনে হলো বউটা তার সত্যি কষ্ট পাচ্ছে একটা বেবির জন্য। সেজন্যই হৃদ নিজের ব্যথা ভুলে হাত বাড়িয়ে মায়াকে কাছে টানতে টানতে বলল, আচ্ছা কষ্ট পেও না, কাছে আসো, আদর করে দিই, মন ভালো হয়ে যাবে তোমার। মায়া হৃদের হাতটা ঝাঁকিয়ে ফিরিয়ে ফেলতে বলল, আমাকে একদম ছোবেন না আপনি, আই হেট ইউ। কথাটা বলেই মায়া রাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। হৃদ মায়ার চলে যাওয়ার দিকে কপাল কুঁচকে তাকিয়ে সেও স্বাভাবিকভাবে ওয়াশরুমের দিকে হাঁটলো গোসলের জন্য। এখন হয়তো মায়া রেগে আছে, কিন্তু একটু পর ঠিক হয়ে যাবে এবং আবার হৃদের পেছন পেছন ঘুরঘুর করবে। হলো তাই। সত্যি রাত হতে মায়ার হৃদের পেছন ঘুরঘুর করতে দেখা গেল হৃদকে বেবির জন্য পুনরায় একইভাবে বিরক্ত করে। মায়েরা খানবাড়িতে থাকায় হৃদ মায়ের ব্যাপারটা সুফিয়া খানের নজরে পড়েছে। মায়ের বেবিকে ঘিরে তীব্র আকাঙ্ক্ষা বুঝতে পেরে তিনি হৃদের অনুপস্থিতিতে পরদিন মায়াকে ডাকলেন নিজের কাছে। মায়া সুফিয়া খানের মুখোমুখি হতেই সুফিয়া খান বলল, হৃদ তোমাকে কোনো কিছু খেতে দিলে সেটা আর খাবে না, কেমন? সুফিয়া খানের কথার মানে মায়া প্রথমে বুঝতে না পেরে অবাক সুরে প্রশ্ন করে বলল, কেন? সুফিয়া খান সরাসরি মায়াকে হৃদের ব্যাপারে বলল, তোমার বয়সটা কম, হৃদ চায় না তুমি মা হও। যদিও আমি এ বিষয়ে হৃদের সঙ্গে একমত পোষণ করি, তবে দীর্ঘদিন ধরে যদি কেউ প্রেগন্যান্সি রোধক মেডিসিন সেবন করে, তাহলে সেই নারীর মাতৃত্বে সমস্যা দেখা যায়, সে পরবর্তীতে মা হতে পারে না। তোমরা একত্রে সংসার করছো প্রায় 7-8 মাসেরও বেশি হয়েছে। সেজন্যই আমার মনে হচ্ছে তোমার আপাতত ওই মেডিসিন সেবন বন্ধ করা উচিত, নয়তো হৃদের ভুলের জন্য তুমি নিজের মাতৃত্বের স্বাদ হারাতে পারো। এর জন্যই বলছি, হৃদ তোমাকে কোনো কিছু খেতে দিলে সেটা আপাতত খেও না। আমার মনে হচ্ছে হৃদ তোমাকে মাতৃত্বরোধক মেডিসিন কোনো কিছুর সঙ্গে মিশিয়ে খাওয়াচ্ছে। হৃদকে ব্যাপারটা বলতে যেও না, তবে ওর দেওয়া কোনো কিছু
কোনো কিছু খেতে সতর্ক অবলম্বন করবে, বুঝেছ? সুফিয়া খানের কথায় মায়ের আকাশ ভেঙে পড়ার মতন মাথা চক্কর দিয়ে উঠল। এজন্যই মূলত মায়া এতদিন যাবৎ কনসিভ করতে পারছে না। মায়ার এত কান্না, এত আহাজারি, এই যে এই লোকটার মন গলাতে পারেনি। এত কিসের জেদ এই লোকের বেবি না নেওয়ার পেছনে? মায়ার সমবয়সী মেয়েরা কি মা হচ্ছে না? তাহলে মায়া মা হতে সমস্যা কোথায়? মায়া হৃদের প্রতি এক আকাশ অভিমান থাকার পরেও হৃদের সামনে সেটা প্রকাশ করল না। যদি মায়া এই মুহূর্তে হৃদের সামনে এসব বিষয় নিয়ে রাগ প্রকাশ করে, তাহলে হৃদ বুঝে যাবে মায়া যে জেনে গেছে হৃদের গোপন বিষয়টা। তখন হৃদ সতর্ক হয়ে মায়াকে আর বেবি নিতে দেবে না। এর থেকে বরং মায়া নিজের রাগ নিজের কাছে পুষে রেখে সে একটা বেবি প্ল্যানিং করুক। যখন মায়া প্রেগনেন্ট হবে তখনই এই লোক এমনিতেই শাস্তি হবে। মায়াও দেখিয়ে দেবে মায়ের স্বামীর থেকে মায়াও কম চালাক না। তারপর থেকে মায়া আর হৃদকে বেবি চাই বলে বিরক্ত করে না, আর না হৃদের দেওয়া কোনো কিছুই খায়, এমনকি পানিটুকু পর্যন্ত নয়। হৃদের সামনে খাওয়ার নাটক করলেও মায়া সেটা খায় না। হৃদ মায়ার হঠাৎ শান্ত হয়ে যাওয়ার বিষয়টা প্রথমে সন্দেহ করলেও পরে সে এ বিষয়ে খুব একটা মনোযোগ দেয়নি। তারপর দিন থেকেই মাসগুলো মায়াকে ঘিরে হৃদের ভালোই যাচ্ছিল। হৃদ নিজের কোম্পানির কাজে দেশ বিদেশে দুবাই যেতেই মায়াকে খানবাড়িতে পাঠানো হলো হৃদের অনুপস্থিতিতে। মূলত হৃদ দুবাইয়ে সপ্তাহখানেকের থাকার কথা, কিন্তু এর মাঝেই হৃদের কাছে খবর আসে সে বাবা হবে। হৃদের তখন অনুভূতি প্রকাশ করার মতন নয়। রাদিফের ফোন পেয়ে হৃদ কেমন বোবার মতন ঠাই বসে রইল জায়গায়। যখন হৃদের হুঁশ ফিরল তখন সেই রাতে কাজকাম ফেলে আসিফকে নিয়ে বাংলাদেশে ফিরল। ঢাকা থেকে চট্টগ্রাম মায়ের কাছে পৌঁছালো পরদিন। বাবা হওয়ার অনুভূতি হৃদ প্রকাশ করতে পারল না চট করে, তবে মায়ের হাস্যোজ্জ্বল মুখটার দিকে সে বেশ ভাবাবেগ হয়ে তাকিয়ে রইল। খানবাড়ির নতুন অতিথির আগমনে সকলেই খুশি। সুফিয়া খান, হেনা খান, আরাফ খান মায়াকে নিয়ে ঢাকায় শিফট হয়ে যায় খানবাড়িতে। নিহাল খান, রাদিফ, হৃদ ওদের তিনজনেরই ঢাকা টু চট্টগ্রাম যাতায়াত লেগেই থাকে সময় অসময়ে। সন্ধ্যা 7:30। খানবাড়িতে আবারও বিয়ের আমেজে মেতে উঠেছে পরিবেশ। আজ হৃদ খানের বিয়ে। চারপাশে ফেরি লাইটের আলোয় চকচক করছে খানবাড়ি। রাদিফের বউকে বসানো হয়েছে খানবাড়ির ড্রয়িং রুমের সোফায়। আপাতত বউ দেখার পর্ব চলছে। মেহমানরা সবাই রাদিফের বউকে ঘিরে বসে, আর মায়া সে তো মেহমানদারিতে ব্যস্ত, যেন শ্বাস ফেলার ফুসরত নেই। সেই সকাল থেকে মায়া ব্যস্ত। এত কাজের লোকের মাঝেও মায়ের ব্যস্ততা কমছে না। সুফিয়া খান নিজেও ব্যস্ততায় পা দুটো এক করতে পারছেন না। আজ তার ছোট ছেলে রাদিফের বিয়ে করিয়ে খানবাড়িতে বউ এনেছে। মেয়েকে পারিবারিকভাবে পছন্দ করা হয়েছে। যদিও রাদিফ বলেছিল সে 5 বছর পর বিয়ে করবে, কিন্তু রাদিফ 5 বছর পর নয়, বরং 6 বছর পর বিয়ের পিঁড়িতে বসেছে। বয়স্ক আরাফ খানের সঙ্গে বসে আছে হৃদের ছেলে মারিদ আর জুয়ের 2 ছেলে রাদিল আর সাজিদ। সঙ্গে অবশ্য আরিফের ছেলে ইফরান এবং মুক্তা ফাহাদের ছেলে রুহান সোহাগও রয়েছে। মূলত বয়স্ক আরাফ খানের আমেজ এসব বাচ্চাদের ঘিরেই দেখা যায়। এর মাঝে হৃদের ছেলে মারিদ হুট করেই আরাফ খানের পাশ থেকে উঠে যেতেই আরাফ খান মারিদকে ডাকলো। অল্পভাষী মারিদ বাবার মতন চুপচাপ, আর কথায় কথায় কপাল
কুচকাতে দেখা যায়। আরাফ খানের ডাকের উত্তর না দিয়ে সে এগোলো সিঁড়ির দিকে। দোতলার সিঁড়িতে দোতলার সিঁড়ির গোড়ায় টলমল চোখে দাঁড়িয়ে আছে সুখ। পরনে সুন্দর লাল টকটকে বারবি ফ্রক, মাথায় লাল ফিতা বাঁধা। ছোট্ট শরীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে ভয় পাচ্ছে বলেই মূলত সে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে কাঁদছে। মারিদ নিচ থেকে বোনের অসুবিধাটুকু বুঝতে পেরেই সে দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। ভাইকে দেখে আবেগপ্রবণ হয়ে সুখ অসাবধানতার স্বর পা ফেলে নিচে নামতে চাইলে মারিদ তৎক্ষণাৎ চিৎকার করে নিষেধ করলো সুখকে নিচে নামতে। মারিদের চিৎকারে সুখ ভয় পেল। ভয়ার্ত মুখে মারিদের দিকে তাকাতেই মারিদ দৌড়ে সিঁড়ি বেয়ে সুখের পাশে দাঁড়াতেই সুখ ছোট ছোট হাতে মারিদের এক আঙ্গুল নিজের মুঠোয় চেপে ধরল। টলমল চোখে ঠোঁট ভেঙে কেঁদে কেঁদে বলল, আব্বু তাই? আব্বু নাই, আব্বু তাবো। মারিদ আশেপাশে চোখ বুলিয়ে নিজের বাবাকে খুঁজছে। আশপাশে কোথাও হৃদকে দেখতে না পেয়ে মারিদ কপাল কুঁচকে সুখের দিকে তাকিয়ে বলল, তুই এখানে এসেছিস কিভাবে? কে নিয়ে এসেছে তোকে? মারিদের কথায় ঠিকঠাক উত্তর ছোট সুখ দিতে পারল না। সুখের বয়স মাত্র 1 বছর 11 মাস। 2 বছর হয়নি, সামনে হবে। সেই তুলনায় মারিদের বয়স 5 বছর 4 মাস। মারিদ রাদিলের সমবয়সী, তবে রাদিল মারিদের থেকে 4 মাসের বড়। সুখ রাদিলকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখে সুখ অপর হাতে ছোট ছোট আঙ্গুল তুলে রাদিলকে দেখালো, রাদিল নিয়ে এসেছে ওকে এখানে। অথচ রাদিল মারিদের সঙ্গে আরাফ খানের পাশে বসেছিল এতক্ষণ। ছোট্ট সুখ যেন মানুষ চিনে বলতে পারে না ও কার সাথে উপরে উঠেছে সেটা, তবে মারিদ বেশ বুঝতে পারছে বিষয়টা। সুখ সিঁড়ি বেয়ে ওপরে কিংবা নিচে নামতে পারে না, তাই খুব স্বাভাবিকভাবেই সুখ কারোর কোলে চড়ে উপরে উঠেছিল। মারিদ সময় মতো না আসলে হয়তো সিঁড়ি বেয়ে এতক্ষণে সুখ নিচে পড়ে যেত। মারিদ কপাল কুঁচকে সুখের আঙ্গুল তাক করার দিকে তাকাতেই রাদিলকে দেখলো সিঁড়ি থেকে বেশ বড়সড় সাইজের একটা আম কুড়াতে। এই আমটা তখন সুখের হাত থেকে পড়েছে রাদিলকে দেখাতে গিয়ে। সাইজে বড় হয় আমটা সামলাতে বেশ বেগ পেতে হয় সুখকে। তারপরও সারাক্ষণ হাতে আম নিয়ে ঘুরে মেয়েটা। সুখের হাতে আমটা পড়ে যেতেই সুখ পুনরায় কেঁদে উঠল আমটার জন্য। কিন্তু চঞ্চল রাদিল সুখের কান্না বাড়িয়ে তৎক্ষণাৎ সুখের সামনে আমটাতে কামড় বসাতেই সুখ চেঁচিয়ে কেঁদে উঠল। মারিদ বিরক্ত চোখে রাদিলের কাণ্ড দেখে সুখকে কোলে নিল। দিন দিন রোজকার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে রাদিলের ছোট সুখকে কাঁদানো। রোজ নিয়ম করে সুখকে না কাঁদালে যেন চলছেই না ওর। আর এই বিষয়টা বেশ বিরক্ত হয় মারিদ। একটা মাত্র বোন তার, খুব আদরের। সে এবং তার বাবা দুইজনেই বোনকে খুব আদর করে। সেখানে রাদিলের সুখকে কষ্ট দেওয়াটা পছন্দ নয় মারিদের। মারিদ সুখকে কোলে নিয়ে দুষ্ট রাদিলকে ঠেঙিয়ে কিচেনে গেল। ফ্রিজ থেকে আম খুলে দিতেই সেখানে হাজির হলো আরিফের মেয়ে পরি। ভাত খাওয়ার এঁটো হাত মারিদের সাদা শার্টটি টেনে ধরতেই মারিদ কপাল কুঁচকে নিচে তাকালো। তখনই পরি মায়ার মতন করে বলল, একটা আম দাও। আচ্ছা। পরির এঁটো হাতে মারিদের সাদা শার্টটি চেপে ধরায় ভীষণ রেগে গেল মারিদ। পরির থেকে শার্টটা ছাড়িয়ে ধমক দিতেই মারিদের ভয়ে পরি আর সুখ দুজনে কেঁদে উঠল তক্ষুনি। মারিদ পুনরায় ধমক দেওয়ার আগেই সেখানে হাজির হয় রাদিল।
পরীকে কাঁদতে দেখে সে চট করে পরীকে কোলে নিয়ে বাইরের দিকে চলে যেতেই কিচেনে মায়ার প্রবেশ করলো। সুখকে কাঁদতে দেখে মায়া রাদিনীর কাছে জানতে চেয়ে বলল, কি হয়েছে মারিত? বোন কাঁদছে কেন? মারিত বাধ্য ছেলের ন্যায় মায়াকে সবটা জানিয়ে বলল, ওকে কে যেন দোতলার সিঁড়ির গোড়ায় রেখে এসেছিল আম্মু, এই জন্যই ও ভয় পেয়ে কাঁদছে। মায়া দ্রুত এগিয়ে এসে সুখকে কোলে তুলে নিল। সুখের অশ্রু ভেজা গাল মুছে দিতেই আদুরে গলায় বলল, কি হয়েছে আম্মু, ব্যথা পেয়েছ? না, আর কাঁদে না। মায়ের আদুরে সুখ ঠোঁট ভেঙে কেঁদে আদুরে গলায় বলল, আব্বু নাই। মায়ার মেয়ের অশ্রু ভেজা গাল পুনরায় মুছতে মুছতে মারিত কাছে হৃদের কথা জানতে চাইবে তখনই কিচেনে হাজির হয় হৃদ। মেয়ের কান্নায় সে দূর থেকে শুনতে পেয়ে সে ছুটে এসেছে। মেয়ের কান্না সে দূর থেকে শুনতে পেয়ে সে ছুটে এসেছে। মায়া থেকে সুখকে কোলে নিতে আদরের সুখ ঠোঁট ভেঙে কেঁদে উঠল বাবার কাঁধে মাথা রাখতে রাখতে। হৃদ মেয়েকে শান্ত করতে করতে বিরক্ত গলায় মায়াকে বলল, কি হয়েছে, ও কাঁদছে কেন? কি করেছো তুমি? আমি কিছু করিনি, আপনার মেয়ে ভয় পেয়েছে হয়তো, সেজন্যই কাঁদছে। মায়ের কথায় হৃদ বিরক্তিতে কপাল কুঁচকায়। সে কতবার বলেছে তার ছেলে মেয়েকে একা না ছাড়তে, খেয়াল রাখতে। এই নারী তার কথা শুনলে তো। হৃদ মারিদের সামনে মায়াকে ধমক দিতে চায় না, বরং সুখকে শান্ত করতে করতে হৃদ মারিতকে জিজ্ঞাসা করে বলল, তুমি খেয়েছো মারিত? দাদির সঙ্গে খাবো। খুবই অল্প কথায় উত্তর দিল মারিত। সবসময় নিজের বাবার নয়তো দাদিকে অনুসরণ করে মারিত। স্বভাবত বাবার মতনই হয়েছে সে। হৃদ মারিতকে সাবধান করে বলল, বাড়ির বাইরে যাবে না, দাদির সঙ্গেই থাকবে, মনে থাকবে? জি আপু। হৃদের কথায় উত্তর দিয়ে মারিত সুফিয়া খানের উদ্দেশ্যে চলে গেল। গায়ের সাপটা পরি নষ্ট করে দিয়েছে, দাদিকে বলবে এইটা চেঞ্জ করে দিতে। সুফিয়া খান বেশ আগলে রাখে মারিতকে। মারিদের পড়াশোনা থেকে শুরু করে স্কুলে পাঠানো সবকিছুই সুফিয়া খানের হাত ধরেই হয়। এই বছর থেকে মারিতকে স্কুলে পাঠানো হয়। প্রাইভেট স্কুলের পাশাপাশি মারিদের টিউশনের মাস্টারের ব্যবস্থাও সুফিয়া খান নিজেই করেছেন। সেজন্যই মারিতকে নিয়ে মায়ের তেমন টেনশন হয় না। সুফিয়া খান যেখানে আছে সেখানে মারিদের চিন্তা হওয়ার প্রয়োজন পড়ে না। মারিত চলে যেতে হৃদও দোতলায় নিজের ঘরের দিকে হাঁটতে হাঁটতে মায়ার উদ্দেশ্যে বলল, রুমে আসো হৃদ, কুইক। হৃদের কথা মায়া তৎক্ষণাৎ রুমে গেল না, বরং মায়া আরো খানিকটা সময় নিয়ে নিজের হাতের কাজটা সেরে ঘন্টাখানেক পর ঘরে প্রবেশ করলো। নিজের ঘরে প্রবেশ করতেই মায়া সুখকে দেখলো দোলনায় ঘুমিয়ে থাকতে। রুমের আশেপাশে হৃদকে কোথাও খুঁজে না পেয়ে মায়া বারান্দায় উঁকি মারতেই হৃদের দেখা পেল অন্ধকারের মাঝে। মায়া আবছায়া আলোয় অন্ধকারে হৃদের শরীর ঘেঁষে দাঁড়াতে হৃদ বিরক্তির চোখে তাকালো মায়ের দিকে, কটাক্ষ করে বলল, সে কখন ডেকেছিলাম আমি, শুনতে পাওনি নাকি? আসার সময় রাস্তায় ঘুমিয়ে পড়েছিলে? হৃদের টেরা কথায় মায়া হৃদের বাহু জড়িয়ে ধরতে ধরতে বলল, বিয়ে বাড়িতে কত কাজ থাকে, ডাকলে কি চলে আসা যায় বলুন? মায়ের কথায় হৃদ পুনরায় আগের ন্যায় বলল, আজকেও আমি তোমার প্রায়োরিটি লিস্টে সবার পরেই আসি হৃদ, সবার আগে গোটা দুনিয়া তোমার আপন। হৃদের কথায় মায়া হৃদের বাহু ছেড়ে জড়িয়ে ধরল। হৃদের বুকে মায়ের মাথা রাখতে রাখতে বলল, আপনি যে আমার কে এটা এক আকাশ সমান বর্ণনা লিখলেও শেষ করা যাবে না নেতা সাহেব। আমার পূর্ণতা বলতে আমি শুধু আপনাকেই চিনি, আমার খান সাহেবকে। মায়ের কথায় হৃদের মেজাজ শান্ত হলো। মায়াকে দুই হাতে জড়িয়ে ধরতে ধরতে বলল, তোমাকে পেয়ে জীবনটা এত স্বর্গসুখের হবে ভাবিনি হৃদ।
জীবনে বেঁচে থাকার স্বাদ দ্বিগুণ মনে হচ্ছে। তুমি আমার জীবনের সেই অবিচ্ছেদ্য অধ্যায়, যেটা আমি কখনোই শেষ লিখতে চাই না। সমাপ্ত।